গঠন সংক্রান্ত আলোচনা করতে চলেছি আমরা, কি করে আমরা সৎ চরিত্র গঠন করব। এবার একটা কথা মনে রাখো, ধরো একটা জায়গায় একটা মিষ্টির দোকানে, আমি এর আগেও বলেছিলাম, একটা মিষ্টির দোকানে কিছু মাছি কি করছে, ভানভন করছে। এবার কোথায় ভানভন করছে না, যেখানে ক্রেতাদের যেখানে খাবার দেওয়া হচ্ছে সেই জায়গাটা ভানভন করছে। কিন্তু যেখানে মিষ্টি আছে সেখানে কিন্তু মাছি দেখা যাচ্ছে, সেখানে কি মৌমাছি দেখা যাচ্ছে। এবার আর যেখানে ক্রেতারা আছে সেই জায়গাটা টেবিলের উপর মাছিগুলো ভানভন করছে। কেন হচ্ছে না, কারণটা হচ্ছে সেই টেবিলের জায়গাটা নোংরা আছে, নোংরা জায়গাগুলোতে মাছি সেই জন্য চলে এসছে। কিন্তু যেখানে মানে সেই বিক্রেতা মিষ্টিগুলোকে সাজিয়ে রেখেছে সেখানে কিন্তু মাছি যাচ্ছে না, সেখানে যাচ্ছে কি যাচ্ছে, কারা যাচ্ছে, মৌমাছি। কেন? তারা সেই মৌমাছি যে তাদের যে সুগন্ধ, সেই মিষ্টি যে সুগন্ধ নিয়ে তারা গেছে মধু সংগ্রহ করতে, বা ভালো জায়গায় তারা সেখানে গেছে। ঠিক একইভাবে প্রত্যেক মানুষের মধ্যে এইরকম ভালো মন্দ বিচারবোধ আমাদের আগে থাকতে হবে। আমরা সেই বিচারবোধটা যদি আমাদের মধ্যে আস্তে আস্তে সমৃদ্ধ করতে পারি, তবে কিন্তু আমরা কি করব, আমরা সবাই কিন্তু সেই মৌমাছির মতো ভালো জায়গায় যাব। এবার পরের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এটাই যে তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের ডক্টর এস রাধাকৃষ্ণ, যিনি আমাদের একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং দার্শনিক, যার জন্মদিন আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করি। ডক্টর রাধাকৃষ্ণ যিনি একটা জায়গায় বিখ্যাত একটা কথা বলেছিলেন। কি বলেছিলেন না, তিনি বলেছিলেন যে ফিজিক্যাল এফিসিয়েন্সি and intellectual alertness are dangerous if spiritual illiteracy prevails. এবার ফিজিক্যাল এফিসিয়েন্সি মানে আমাদের দৈহিক যে দক্ষতা, আর ইন্টেলেকচুয়াল অ্যালার্টনেস মানে কি, আমরা কিছু শিখেছি, জেনেছি, আমাদের বুদ্ধির বিকাশ হয়েছে, যাতে আমরা সবাই সচেতন হয়েছি, সেটা কিন্তু বিপজ্জনক হতে পারে। এই দুটো থাকলে বিপজ্জনক হতে পারে। কি না থাকলে বিপজ্জনক হতে পারে, দ্য স্পিরিচুয়াল ইলিটারেসি প্রিভেলস। যদি আমাদের আধ্যাত্মিক যদি দিক দিয়ে আমরা যদি নিরক্ষর হই, অর্থাৎ আধ্যাত্মিক দিক মানে এখানে বলা হচ্ছে না কোনো দেবতাকে পুজো করার কথা বলা হচ্ছে না, কারণ কি এখানে দৈবিক গুণের কথা বলা হচ্ছে। আমাদের মধ্যে যদি একটা দৈবিক গুণের প্রকাশ আমরা ঘটাতে পারি, তবে কিন্তু তবেই সেই শিক্ষাটা বা সেই ধরনের মানুষ, সেই শিক্ষাটা কিন্তু আমাদের সমাজকে আলো দেখাবে। সেই ধরনের শিক্ষায় আমরা কি হব, শিক্ষিত হব। এবার তোমরা আরেকজন বিখ্যাত ব্যক্তির নাম হয়তো শুনেছো, হয়তো তিনি হচ্ছেন লর্ড ওয়েভেল। লর্ড ওয়েভেল তিনি কে ছিলেন না, এক সময় ব্রিটিশ সরকারের তিনি ছিলেন একজন আর্মির বিখ্যাত একজন পদাধিকারী ব্যক্তি। পরবর্তীকালে তিনি আমাদের ভারতবর্ষের ভাইসরয় হয়ে এসেছিলেন। তিনি একটা কথা বলেছিলেন, তিনি যখন বিদায় নিচ্ছেন, আমাদের ইন্ডিয়া থেকে চলে যাচ্ছেন, তিনি তখন কোথায় যাচ্ছেন না, ইংল্যান্ডে ফিরে যাচ্ছেন। তিনি রাজার উদ্দেশ্যে একটা কথা বলেছিলেন। কি বলেছিলেন? কে? লর্ড ওয়েভেল। কি বলেছিলেন? তদানীন্তন ভাইসরয় অফ ইন্ডিয়া। তিনি কি বলেছিলেন? যে এডুকেশন ইজ এ থিং হুইচ উই হ্যাভ ডান দ্য ওয়ার্স্ট ইন ইন্ডিয়া। যে শিক্ষাটা এমন একটা জিনিস যেটা আমরা ভারতবর্ষের সবচেয়ে ক্ষতি করেছি। শিক্ষাটা দিয়ে একটা সবচেয়ে খারাপ শিক্ষা আমরা দিয়েছি। কেন? তিনি কেন বলছেন? বিকজ উই হ্যাভ প্রোভাইডেড এডুকেশন ফর, খুব ভালো করে খেয়াল রাখো, ফর মাইন্ড নলেজ বাট নট ফর ক্যারেক্টার অফ ইন্ডিয়ানস। আমরা কি করেছি? আমরা ভারতবাসীদের কোন শিক্ষাটা দিয়েছি? শুধু ব্রেনের, মানে কি, মানে বুদ্ধিমত্তার বিকাশ হবে, ব্রেনের ট্রেনিং দিয়েছি, কিন্তু আমরা সেই শিক্ষা দেয়নি যে শিক্ষার দ্বারা কি হবে, ক্যারেক্টার বিল্ডিং হবে, আমাদের চরিত্র গঠন হবে। এটা কিন্তু আমরা দেইনি। এবার আমরা আরেকটা জায়গা চলে যাচ্ছি, তোমরা হয়তো জানো, মানে চরিত্র গঠন করতে গেলে আমাদের কি করতে হবে না, ভালো মানুষের সঙ্গে মিশতে হবে, ভালো ভালো বই পড়তে হবে, তারপরে কি বিখ্যাত মনীষী যারা আছেন তাদের বাণী, তাদের জীবন দর্শন, সেটা আমাদের জীবনের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। এবার এই প্রসঙ্গে একটা কথা বলে যাচ্ছে, বই পড়তে হবে। তোমরা হয়তো জানো একজন বিখ্যাত মার্কিন ইনভেস্টর, যেমন ওয়ারেন বাফেট বলে একজন ছিল। ওয়ারেন বাফেট একজন বিখ্যাত মার্কিন ইনভেস্টর।
তিনি একটা কথা বলেছিলেন, মানে তিনি দেখলেন যে বেশিরভাগ পৃথিবীর বেশিরভাগ মানুষ বই থেকে যেন বিমুখ হয়ে গেছে। তিনি বললেন, তিনি তাকে প্রশ্ন করলেন একজন, যে হোয়াট ইজ দ্য সিক্রেট অফ ইউর বিজনেস, যে আপনি যে এত কোটি কোটি ডলার বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন ক্ষেত্রে ইনভেস্ট করেছেন, এই জন্য ইনভেস্টার লগ্নিকারীতে, কেমন যে আপনার বিজনেসের সিক্রেট কি? তখন ওয়ারেন বাফেট একটা কথা বলে, যে দেখুন আমি যেটা করি সেটা আপনারা করেন না। কি না, আমি প্রতিদিন 500 পৃষ্ঠা বই পড়ি, যেটা আপনারা করেন না। এবার বই পড়লে কি হবে, তুমি অনেক কিছু ভারতে শিখতে পারবে, জানতে পারবে। আর আমরা বইগুলো পড়ি না বলে আমরা অনেক কিছু জানি না, শিখি না, আমরা পিছিয়েই আছি। এই প্রসঙ্গে আর একটা কথা না বলে পারছি না। দেখো তোমরা জানো যে হিরোশিমা নাগাসাকিতে কোন দেশ বোমা ফেলেছিল? কোন দেশ বলো তো, কে বলতে পারে কোন দেশ? আমেরিকা। জাপান আছে, জাপানের হিরোশিমা নাগাসাকি দুটো বিখ্যাত শহরে অ্যাটম বোম ফেলেছিল কে? আমেরিকা। সেই অ্যাটম বোম ফেলার পরে লক্ষ লক্ষ মানুষ মারা গেছিলেন, আহত হয়েছিলেন, এক ভয়ঙ্কর একটা বাস্তবতা দেখা দিয়েছিল, বিভীষিকা, এবং সম্পত্তিত বহু হানি হয়েছিল। এই হিরোশিমাতে অ্যাটম বোম যখন বিস্ফোরণ ঘটানো হলো, তারপরে এই অ্যাটম বোম নিয়ে যারা কাজ করেছিলেন তার মধ্যে একজন বিজ্ঞানী, নাম তোমরা সবাই জানো, জে ব্রোনস্কি, যারা সায়েন্স নিয়ে পড়ছে, সেই বিজ্ঞানী একজন বিখ্যাত ফিজিসিস্ট ছিলেন, পদার্থবিদ। সেই জে ব্রোনস্কিকে পাঠানো হলো হিরোশিমাতে দেখতে। কি দেখতে? না, অ্যাটম বোম যে ফেলা হয়েছিল তার ভয়ঙ্কর পরিণামটা কি হয়েছিল আপনি দেখে আসুন। তিনি যখন, জে ব্রোনস্কি যখন জাপানের হিরোশিমা শহরে এলেন, সেই বারে বোমা ফেলার পরে যে বিভৎস চেহারা দেখলেন হিরোশিমা শহরে, তিনি দেখে আঁতকে উঠেছিলেন। তিনি একটা বিখ্যাত কথা বলেছিলেন। কি বলেছিলেন? না, প্রফেশনাল এথিক্স ডাজ নট অ্যালাউ কম্প্রোমাইজেস। যে আমরা যে বিজ্ঞানী, যে ব্রোনস্কি একজন বিজ্ঞানী, তার পেশা কি না, তার প্রফেশনটা হচ্ছে তিনি বিজ্ঞানী। আমার পেশা কি? আমি শিক্ষক। তিনি যে ব্রোনস্কির পেশা কি ছিল? তিনি বিজ্ঞানী, তিনি অ্যাটম বোম নিয়ে গবেষণা করেছিলেন। এবার তিনি বলছেন যে দেখুন, আমরা যে পেশায় আছি সেই পেশায় যদি মূল্যবোধের জায়গাটা থাকে, এথিক্স মানে মূল্যবোধের ব্যাপার, ঠিক আছে, সেটা কিন্তু কোনোভাবে আপোষ করা যাবে না। আমি যা হিরোশিমার ভয়ঙ্কর পরিণতি দেখলাম, পরবর্তীকালে কি হয়েছিল জানো? মানে তার নৈতিকতাই বেড়েছিল, তার নীতি, তার যে বিবেক দংশন করে তিনি দেখো ভালো করে কনসিয়েন্স ফিল করেছিলেন, বিবেক ভীষণভাবে নাড়া দিয়েছিল বিবেককে। তিনি দুঃখ করে এই জন্য কি করলেন, যে তিনি অ্যাটম বোম প্রজেক্ট থেকে তিনি নিজেকে সরিয়ে দিলেন। এই বিভৎসতা তিনি লক্ষ্য করেছিলেন। এবার এই প্রসঙ্গে আবার অন্য একটা জায়গায় আমি চলে যাচ্ছি। সেটা হচ্ছে কি, আমরা চরিত্র গঠনের আর একটা দিক তোমরা জানো, যে তোমরা নিশ্চয়ই বাপুজির নাম শুনেছ। আমাদের জাতির জনকে মহাত্মা গান্ধী, তাকে আবার বলা হয় সত্যাশ্রয়ী বাপু। তিনি জীবনে মিথ্যা কথা কখনো বলেন, তিনি সত্যিকে সবসময় ধরে রেখেছেন। তিনি ওই জন্য দেখো, এই জন্য বাপুজিকে আমরা অনেক কিছু, তার ভূমিকা আছে, কিন্তু তার একটা গুরুত্বপূর্ণ অনন্য ভূমিকা হচ্ছে তিনি সত্যের পূজারী। তার মানে সেখান থেকে কি শিখলাম? বাপুজির কাছ থেকে, মহাত্মা গান্ধীর কাছ থেকে কি শিখলাম? না, আমাদের সবাইকে সত্যবাদী হতে হবে। উই শুড অলওয়েজ টেল দ্য ট্রুথ। আমাদের সত্যি কথা সবসময় বলতে হবে। এটা হচ্ছে আমাদের চরিত্রের সঙ্গে সংযুক্ত করা। এবার এই প্রসঙ্গে তোমরা নিশ্চয় আর একজন বিখ্যাত ব্যক্তির নাম শুনেছ। সেটা হচ্ছে, তোমরা জানো যে মেরি কুরি নাম শুনেছ। তিনি খুব, দেখো ডক্টর মেঘনাদ সাহা নাম শুনেছ তো আমরা নিশ্চয়ই। আবার আমাদের এই যে মেদিনীপুরের একজন বিশিষ্ট মনীষী, তিনি হচ্ছেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নাম শুনেছ। দেখো এরা কি খুব বড় লোক ছিলেন? মেরি কুরি ভাবতে হবে কি দরিদ্র দর্শক, একজন মহিলা। তোমরা এটা জানো নিশ্চয়ই, মেরি কুরি এই মহিলা, এই বিজ্ঞানী, যিনি রেডিও অ্যাক্টিভিটি নিয়ে অর্থাৎ তেজস্ক্রিয় মৌল নিয়ে গবেষণা করেছিলেন, তিনি দুবার নোবেল পুরস্কার পেয়েছিলেন। ভাবা যায়, দুবার, একবার ফিজিক্সে আর একবার কেমিস্ট্রিতে। এটা জানো নিশ্চয়ই।
কিন্তু তিনি অত্যন্ত গরিব পরিবার থেকে এসেছিলেন। তারপরে আমি বললাম পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডক্টর মেঘনাথ সাহা, আরো ঘুরি ঘুরি আমরা দৃষ্টান্ত তুলে ধরতে পারি বিখ্যাত মনীষীদের জীবন। আচ্ছা বলো তো, এরা তো গরিব ছিলেন সবাই। আমরা অনেকে বলি কি আমরা গরিব, সেই জন্য আমাদের পড়াশোনা হবে না, আমরা পিছিয়ে যাচ্ছি, হ্যাঁ আমরা আমাদের টিচার প্রাইভেট টিচার নেই, অমুক দেশে অনেক কথা শুনি। কিন্তু দেখো তো এই মানুষরা, তারা তো মানে অত্যন্ত মানে গরিব অবস্থার মধ্যে তারা জীবন কাটিয়েছে। সেই সঙ্গে প্রতিনিয়ত জীবন সংগ্রাম করে তারা নিজেদেরকে জ্বালিয়ে দিয়েছেন বলতে গেলে, দিয়ে প্রতিবাদ যে দুতেই তারা ছড়িয়ে দিয়েছেন সারা পৃথিবী জুড়ে। আমরা কি পারি না তাদের মতো করে? যদিও আমরা গরিব পরিবারে জন্মগ্রহণ করেছি, আমরা কি বড় হতে পারি না? আমরা বড় হতে পারি, শুধু আমাদের পরিশ্রম, চেষ্টা, অধ্যবসায় বারবার চেষ্টা করতে হবে। এই জন্য দেখো একজন বিখ্যাত লেখক, আমেরিকার লেখক আর্নেস্ট হেমিংওয়ে জেনে রাখো, তার একটা বিখ্যাত বই দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। দেখো কিরকম কথা, ওখানে একটা বিখ্যাত চরিত্র আছে স্যান্টিয়াগো একটা চরিত্র আছে, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। আর লিখেছেন কে? আমেরিকার বিখ্যাত যিনি লেখক আর্নেস্ট হেমিংওয়ে। সেখানে স্যান্টিয়াগো তিনি একটা বিখ্যাত কথা বলছেন, তিনি হচ্ছেন মূল চরিত্র, দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। তিনি বলছেন কি যে দেখো, উই আর নট মেড ফর ডিফিট। তা বলছেন ম্যান ইজ নট বর্ন ফর ডিফিট। মানুষ পরাজিত হওয়ার জন্য জন্মগ্রহণ করেনি। তাই কি জন্য জন্মগ্রহণ করেছিলেন? তিনি বলছেন দেখো, অসাধারণ কথা বলেছেন। কি বলছেন না, হি মে বি destroyed but not defeated. হি মানে কাকে বলছে? ম্যানকে। হি মে বি destroyed, মানুষ কি করতে পারে? সেই লড়াই করতে করতে, প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে করতে। কেন সে লড়াই করছে প্রতিকূলতার সঙ্গে? প্রতিকূলতার সঙ্গে, অ্যাডভার্সিটির সঙ্গে কনস্ট্যান্টলি লড়াই করছে কেন? না, সে ওই সাফল্যের শিখরে যাবে, একটা মহান সৃষ্টি সে রেখে যাবে পৃথিবীর মানুষের জন্য। সেই জন্য সে এগিয়ে চলেছে প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে করতে। সেই লড়াই করতে করতে ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু পরাস্ত হবে না। সেই জন্য দেখো এই মানুষদের বলা হয়, দেখো এই প্রসঙ্গে দেখো, এই প্রসঙ্গে বলা হয় যে তোমরা দেখেছো পাহাড়, পাহাড়, আবার ঝর্ণা অনেকে দেখেছো। সেই কত উঁচু জায়গা থেকে পাথরের সঙ্গে ঘষা লাগতে লাগতে, ধাক্কা লাগতে লাগতে, এঁকে মেকে সেই ঝর্ণার জল একবারে কোথায় আসে? প্লেইনস বা সমভূমিতে নেমে আসে। সেই জলটা আমরা যখন পান করি কত মিষ্ট হয়, সুমিষ্ট জল হয়। সেই জন্য বলা হচ্ছে দ্য সুইটেস্ট ওয়াটার স্প্রিংস ফ্রম দ্য হার্ডেস্ট রক। মানে সবচেয়ে সুমিষ্ট যে জল, সেটা সেই যে হার্ডেস্ট রক, মানে ওই ধাক্কা ধাক্কা খেতে খেতে, রক মানে পাহাড়, শিলা, সেখানে ধাক্কা লেগে লেগে সেই ঝর্ণার জলটা আসছে বলে এত মিষ্টি হয়। কেন এটা বললাম না, আমাদের সেইভাবে প্রতিকূলতার সঙ্গে ধাক্কা লাগতে লাগতে আমরা যখন আস্তে আস্তে নিজেকে শক্ত করে তুলবো, তখন দেখবে সমস্ত প্রতিকূল পরিস্থিতি কোথায় চলে গেছে। এই জন্য বলা হচ্ছে দেখো, তার মানে কি আমাদের জীবনটা গতিশীল করতে হবে, সব এগিয়ে যেতে হবে। এই জন্য কথা হচ্ছে এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। অর্থাৎ যে স্টোনটা গড়িয়ে চলছে, যে পাথরটা, সেই ঝর্ণার কথা ভাবো, পাথর দেখে পাহাড় থেকে সে পাথর গড়িয়ে পড়ে, ঝর্ণা জলের সঙ্গে গড়ি গড়ি আসছে, সেই পাথরে কখনো কিন্তু মস মানে শেয়ালা জন্মায় না। কিন্তু যে পাথরটা একটা জায়গায় আছে, স্থির জলের কাছে পড়ে আছে, দেখবে ধারে কাছে সবুজ শেয়ালা জন্মে গেছে না? কি মনে হয়? জন্মে গেছে। তো স্বাভাবিক কারণে এই যে ব্যাপারটা হচ্ছে যে পাথরটা মানে এই মানে স্থির জলের পাশে আছে, সেটা গড়ছে না, তখন শেয়ালা সেখানে কি হচ্ছে? জমে গেছে। এইরকম জীবন হচ্ছে ওদের ইউনিসিস পড়াতে গিয়ে বলছিলাম ক্লাস 12-এ, আমরা ওই পাথর চাই না। আমাদের জীবনটাকে যদি স্থির পাথরের মধ্যে করে দেই, তবে কি আমরা জীবনে কিছু করতে পারবো? আমাদের সেই রোলিং স্টোনের মতো নিজেদের বানাতে হবে, তবেই কিন্তু আমরা কখনো এই প্রতিকূলতার বা নোংরা আবর্জনার শেয়ালা আমাদের গায়ে কিন্তু কখনো লাগবে না। আমরা তবেই কিন্তু সাফল্যের শীর্ষে আরোহণ করতে পারবো। এইভাবে আমরা যদি নিজেকে ভালো করে তৈরি করতে পারি, তবে দেখবে আমরা একটা অসাধারণ জায়গায় যাব, আমরা ভালো মানুষের সঙ্গে মিশবো। এই যে বলা হচ্ছে এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস।
একটা মানুষকে দেখা যায়, একটা মানুষকে বোঝা যায় কি দ্বারা, সে কাদের সঙ্গে মিশছে। যে মানুষগুলো খারাপ লোকের সঙ্গে মিশছে ভাবে তাদের হয়তো সেই মানুষটার প্রবণতা ওই রকম, কিন্তু যে মানুষরা ভালো মানুষের সঙ্গে, শিক্ষিত পণ্ডিত ব্যক্তিদের সঙ্গে মিশছে, খেয়াল রাখবে তারা কিন্তু সেই জ্ঞান তৃষ্ণা নিয়ে ভালো হওয়ার জন্য ভালো মানুষের সংস্পর্শে আসছে। এটা কিন্তু আমাদের জীবনে আমরা প্রত্যেকে লক্ষ্য করেছি। এইভাবে যদি আমাদের জীবনটাকে আমরা ভালো করে গড়ে তুলি, তবে দেখবে আমরা কিন্তু জীবনে অবশ্যই সাফল্য পাবো। এবং সবসময় পরিশ্রম করতে হবে, অনেস্ট লেবার আকি পার্শ্বিক ভাবে অধ্যাবসায়, কেমন হার্ড ওয়ার্ক, আমাদের পরিশ্রম করতে হবে। আমরা যদি পরিশ্রম না করি, আমরা যদি চুপচাপ বসে থাকি, আর্ডার লাইফ লিড করি, আমরা জীবনে কিছু করতে পারবো না। ঠিক আছে, এইভাবে যদি আমরা চেষ্টা করি এবং আমাদের সব চরিত্র অধিকারী যদি হয়, আমরা অবশ্যই সুন্দরভাবে এগিয়ে যাবো। আর কি, আর একটা কনসেন্ট্রেশন গুরুত্বপূর্ণ, মনঃসংযোগ দরকার আছে। কিভাবে মনঃসংযোগটা, এই স্বামী বিবেকানন্দের কথা বলছিলাম কিছুক্ষণ আগে। তিনি আমেরিকাতে গেছেন, সেখানে একটা জলাশয়ের কাছে কয়েকজন যুবক কি করছে না, সেই জলাশয়ের উপরে মানে ভাসছে কয়েকটা বেলুনের মতো জিনিস। ওরা কি করছে, বারবার গুলি করছে, কিন্তু দেখা যাচ্ছে কিছুতেই টার্গেটে লাগাতে পারছে না। এবার স্বামীজি বললেন, ঠিক আছে দাও দেখি, তোমরা তো এতবার চেষ্টা করেছো ওই টার্গেটে লাগাতে, আমাকে একবার দাও চেষ্টা। তুমি একজন সন্ন্যাসী মানুষ, পাবে, আমরা এতজন চেষ্টা করছি, পাচ্ছি না। স্বামীজি শুধু একবারই ফায়ার করলেন, দেখা গেল ফট করে টার্গেট তিনি হিট করতে পারলেন। কি করে সম্ভব হলো? না, কনসেন্ট্রেশন অফ মাইন্ড। আমরা যদি মনস সংযোগ করি, একবারে সিঙ্গল মাইন্ডেড কনসেন্ট্রেশন। দেখো তার স্বামীজি কি করেছেন, একেবারে কনসেন্ট্রেট করে মাইন্ডটাকে কনসেন্ট্রেট করে টার্গেটের দিকে, তবেই তিনি হিট করতে পেরেছেন, এক চান্সে পেরেছিলেন। এইভাবে আমাদের কিন্তু এইভাবে আমাদের মাইন্ডটাকে ট্রেনিং দিতে হবে, মাইন্ড ম্যানেজমেন্ট। দেখবে একটা দেখবে ওই যে শিকারি যে পাখিগুলো আছে, দ্য বার্ডস অফ প্রে, দেখবে এই চিল শকুন অনেক উঁচুতে থাকে না, কত উঁচুতে। দেখো অন্যান্য পাখিগুলো একটু কম উচ্চতায় উঠতে থাকে, কিন্তু ওরা অনেক উঁচুতে উঠে। কিন্তু কোথায় মরা পশু পড়ে আছে, ওরা কিন্তু ঠিক লক্ষ্য রেখে এত দূর থেকে। কেন বলতে, কি করে সম্ভব হচ্ছে? তাদের কনসেন্ট্রেশনটা এত তীব্রভাবে তারা মানুষ সংযোগ করছে, যেটা আমরা কি করি, পড়তে বসলে এই কে কি কথা বলছে, কোথায় কি কথা বলছে, ওই বুঝি মা, ওখানে মনে হয় পাশের পিসিমা এসছেন, কি বলছে, কারটাও দিকে চলে গেল। তোমার কনসেন্ট্রেশন সেখানে ল্যাক করে দেখো তুমি, কিন্তু বইটা নিয়ে বসে আসো ঘন্টার বাবাটা, কিন্তু কিছুই একটা পৃষ্ঠা জিজ্ঞাসা করে বলতেই পারবে না, একটা লাইন বলতে পারবে না, কারণ ওই রকম কনসেন্ট্রেশন তোমার ছিল না বলেই। তার মনঃসংযোগটা ভেরি ইম্পর্টেন্ট বাবা। হ্যাঁ, এই মনঃসংযোগটা আমরা চিলের কাছ থেকে শিখবো, আমরা সকলের কাছ থেকে শিখবো, কেমন? আর ওই স্বামীজি যেটা দেখিয়েছিলেন, হ্যাঁ, তার যে কনসেন্ট্রেশন, সেটার থেকে শিখবো। এইভাবে যদি আমরা নিজেদেরকে গড়ে তুলি, অবশ্যই আমাদের জীবনে সফল। ঠিক আছে, সবাই বুঝতে পারলে বাবা? এইভাবে জীবনটা গড়ে তুলবে তো সবাই? ভেরি গুড, থ্যাংক ইউ।